পার্লামেন্ট চলছে, অর্থাৎ সংসদের শীত অধিবেশন চলছে, যে শীত অধিবেশন শেষ হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই লোকসভা সিনেডাই হয়ে গিয়েছে, লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা একটু পার্লামেন্টের বাইরের ছবি দেখাই আপনাদের। দেখুন, বিক্ষোভ চলছে। একদিকে কংগ্রেস সাংসদরা, বিজেপি বিরোধীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর একদিকে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি এবং বিজেপির সহযোগী যারা এনডিএ। তো এই বিক্ষোভ, আমরা এই বিক্ষোভের ছবি দেখেছি বিভিন্ন ইস্যুতে। শুরু যদি হয় সেই আদানি ইস্যু নিয়ে, শেষ হচ্ছে আম্বেদকর ইস্যু নিয়ে। আদানি থেকে আম্বেদকর, এই একের পর এক ইস্যু নানাভাবে বারবার এই শীত অধিবেশনে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ চলেছে। কিন্তু কাজের কাজ কি হলো? এই শীত অধিবেশন থেকে দেশবাসী কি পেল? কোনো গঠনমূলক আলোচনা, কোনো সিদ্ধান্ত, নতুন কোনো বিল পাস হলো? কি পেলাম আমরা? মৈত্রেয়ী রয়েছেন সরাসরি আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, আরও একটা অধিবেশন শেষ হচ্ছে, সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এই পার্লামেন্টে কি হচ্ছে দেখার জন্য, যার জন্য লাইভ সম্প্রচার করা হয় সরকারের তরফে। সরকারি টিভি লাইভ সম্প্রচার করে এবং আগামী কয়েকদিন দেশের অর্থনীতি কোন খাতে বইবে, কোন কোন বিষয়ে জোর দেওয়া হবে, কি কি নীতি তৈরি হবে, সেই সব কিছু হয়তো একটা গাইডলাইন তৈরি হয়ে যায় এই সংসদের অধিবেশন থেকেই। বিভিন্ন রাজনৈতিক দল তারা কি ভাবছে সেই সব মনজ্ঞ আলোচনা হওয়ার একটা পরিসর থাকে এই অধিবেশনে। একটা অধিবেশন শেষ হয়ে যাচ্ছে, কি পেলাম আমরা এই অধিবেশন থেকে? দেখো, এই অধিবেশনের যদি নিট ফল হয় তাহলে বলতে হবে সাধারণ মানুষের জন্য নিট ফল কার্যত শূন্য। তার কারণ একেবারে 25শে নভেম্বর থেকে এই অধিবেশন শুরু হওয়ার দিন থেকে যদি আজ 20শে ডিসেম্বর পর্যন্ত দেখা যায়, তাহলে সদন অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন পুরো দিন চলেছে। এরকম হাতে গোনা কয়েকটা দিন রয়েছে। হাতে গোনা কোন কোন দিনগুলি রয়েছে? যখন লোকসভা এবং রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনা হয়েছে সেই 4 দিন, তার বাদে হাতে গোনা কয়েকদিন পুরো অধিবেশন চলেছে। বাকি দিন সংসদ উত্তাল থেকেছে একাধিক ইস্যুতে, কখনো সেটা আদানি ইস্যু এবং কখনো সেটা আম্বেদকর ইস্যু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের মতো দল তারা বারবার করে মানুষের ইস্যু তোলার চেষ্টা করেছেন, সেখানে মানুষের ইস্যু সামনে আসুক তারা চেয়েছেন, তারা বারবার করে এই অভিযোগ তুলেছেন এবং তারা সদনে যখনই বক্তব্য রেখেছেন তারা এই বিষয়ে বক্তব্য রেখেছেন যে মানুষের ইস্যুকে তুলে ধরে, সে রাজ্যের বঞ্চনার বিষয়ই হোক বা বেরোজগারি বা গরিবদের চাকরির ইস্যুই হোক বা মণিপুর ইস্যু হোক, মানুষদের ইস্যু তারা তুলে ধরেছেন। কিন্তু সার্বিকভাবে এই মানুষদের বিভিন্ন যে ইস্যু রয়েছে সেই ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার জায়গা কিন্তু নেই। কিছু প্রশ্ন উত্তর উঠেছে, কিছু প্রশ্ন করেছেন, জিরো আওয়ারের কিছু প্রশ্ন হয়েছে, কিছু জবাব মিলেছে, কিন্তু সার্বিকভাবে কোনো ইস্যু নিয়ে আলোচনা এবং সেই ইস্যুর কোনো সমাধান সূত্র মেলা সেটা কিন্তু দেখা গেল না। বিল পেশ হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইস্যু ছিল যা নিয়ে সব সাংসদদের মধ্যে আলোচনা বিতর্ক হওয়া জরুরি ছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলতে হয় তাহলে বাংলাদেশ ইস্যু। আরও গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইস্যুর সঙ্গেই তা হলো মণিপুর ইস্যু। এই ইস্যুগুলো নিয়ে আলোচনার কোনো অবকাশ ছিল না। এক দেশ এক ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যা নিয়ে বিতর্ক চলতেই পারে। সেই তর্ক বিতর্ক আলোচনা করতে গেলে টেবিল করতে হবে বিলটাকে আগে। তো সেই টেবিল করা নিয়েই এত মতান্তর যে ভোটিং হলো, সেই ভোটিংয়ের পর দেখা গেল যে বিল পেশ হচ্ছে, সেই বিল পাঠানো হলো জেপিসিতে। একটু আপডেট জানতে চাইবো, এক দেশ এক ভোট বিলের কি অবস্থা? দেখো, এক দেশ এক ভোট বিল টেবিল হয়েছে, তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেই বিল এবার জেপিসিতে যাবে। গতকালই একটি রেজলিউশন আনার কথা ছিল, একটি প্রস্তাব দেওয়া ছিল এবং সেই জেপিসির সদস্য কারা কারা হবেন, মোট 31 জন সদস্য এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে হতে চলেছেন, যার মধ্যে 21 জন লোকসভার সাংসদ এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম হিসাবে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার নাম, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ ব্যানার্জির নাম রয়েছে,
বিজেপির তরফ থেকে অনুরাগ ঠাকুর নাম রয়েছে, বাসুরি স্বরাজের মতো নাম রয়েছে, এরকম 21 জন সাংসদ রয়েছেন যাদের নাম এই তালিকায় রয়েছে। তার সঙ্গে সঙ্গে 10 জন সাংসদ যারা রাজ্যসভা থেকে, তারাও রিপ্রেজেন্ট করবেন এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে, এবং এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এরপর তারা বৈঠক করবেন। কিন্তু এখানেও আরও একটা বিষয় সরকারি সূত্রে আমরা জানতে পারছি যে তারা চাইছেন আগামী অধিবেশন, অর্থাৎ এরপরে জানুয়ারির শেষে যে অধিবেশন হবে অর্থাৎ বাজেট অধিবেশন, তার শেষ সপ্তাহের আগেই এই জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যাতে তাদের রিপোর্ট জমা দিতে পারেন এক দেশ এক ভোট নিয়ে, সেই দিকে তারা পুশ করবেন। তবে বিরোধীদের যে ঐক্য রয়েছে এবং বিরোধীদের যা যেরকম মতামত দেখা গিয়েছে এই বিলটা পেশ করার সময়, তাতে মনে হয় না যে বিরোধীরা খুব অল্প সময়ের অল্প আলোচনার মধ্যে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক শেষ হবে বা তারা কোনো একটি নির্দিষ্ট মতামতে বরং মৈত্রী, এই বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের বাদানুবাদ বাগবিতণ্ডা আমরা তো আগেও দেখেছি, কখনো কখনো ওয়াকআউট করে চলে গিয়েছেন, কখনো কখনো ওয়াকআউট তর্কাতর্কি শুরু হয়েছে। ধাক্কাধাক্কি আমরা এরকম দেখিনি। যে ধাক্কাধাক্কি মকরদুয়ারে গতকাল হয়েছে, যে ধাক্কাধাক্কিতে 2 জন বিজেপি সাংসদ আহত হয়েছেন, দুপক্ষই গিয়ে পুলিশে অভিযোগ জানিয়ে এসেছে, সেই ধাক্কাধাক্কির জেরে যা হলো তা হলো এবার সংসদের প্রবেশদ্বারে সেখানে নিষেধাজ্ঞা জারি হলো একরকম। কিসের নিষেধাজ্ঞা একবার শোনা যাক। माननीय सदस्यगण, मैं आप सभी से पुनः आग्रह करता हूं कि संसद की गरिमा मर्यादा बनाए सबकी सामूहिक जिम्मेदारी है। संसद भवन परिसर में किसी भी द्वार पर किसी भी तरह का धरना प्रदर्शन करना उचित नहीं है। आप सभी को इस विषय पर नियमों की अनुपालना करना सुनिश्चित करना पड़ेगा। मैं पुनः आग्रह करता हूं, इसको गंभीरता से लें और किसी भी स्थिति के अंदर द्वार पर और परिसर पर प्रदर्शन न करें, नहीं तो संसद को उचित कार्रवाई करनी पड़ेगी। মৈত্রী, কোনো ধর্ণা বা অবস্থান প্রবেশদ্বারে, সংসদের প্রবেশদ্বারে করা যাবে না, এই নিষেধাজ্ঞা জারির পর তা কি বিরোধীরা মানল, কংগ্রেস মানল, আর বিজেপি সাংসদরা তাদেরই বা কি অবস্থান? দেখো, একেবারেই কংগ্রেসের তরফ থেকে এই নিষেধাজ্ঞা মানা হয়নি। তাদের তরফ থেকে একেবারে তারা আজকে কর্মসূচি ঘোষণা করেন এবং সেই কর্মসূচি তারা পালন করেন। বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত তারা মিছিল করে আসেন, যদিও এবং বিজেপির তরফ থেকে যদিও তারা বিক্ষোভ দেখান, কিন্তু সেই বিক্ষোভ তারা দেখান একেবারে মহাত্মা গান্ধীর স্ট্যাচুর তলায় দাঁড়িয়ে, সেখানে তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখান। তবে যে পরিস্থিতির কথা আশঙ্কা করা হচ্ছিল যে দুই পক্ষ আবার মুখোমুখি হবেন এবং সেক্ষেত্রে আবার কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি আজকে তৈরি হয়নি। কিন্তু সেই পরিস্থিতিতে যে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ছিলই, কারণ বিরোধীরা বিশেষত কংগ্রেস সহ ইন্ডিয়া ব্লকের কিছু শরিক তারা কিন্তু এই নিষেধাজ্ঞাকে মানেননি। অতনু, ধন্যবাদ মৈত্রী। हम झूठी बातें, झूठा एफआईआर, राहुल जी कभी किसी को पुश नहीं करेंगे। मैं उनकी बहन हूँ, इतने सालों से मैं जानती हूँ, कभी इस तरह की हरकत कभी कर ही नहीं सकते। और फ्रैंकली देश भी जानता है, देश देख रहा है कितने डेस्परेट हो गए हैं ये लोग कि इस तरह की फालतू के एफआईआर लगा रहे हैं, क्योंकि सिंपली अडानी पे चर्चा नहीं चाहते। और जो इन्होंने किया है अम्बेडकर जी के साथ, जिस तरह से अपमान किया है, ये जानते हैं कि ये देश नहीं सहेगा ये अपमान, इसीलिए ये सब डिस्ट्रैक्शन है, बस यही है। একরকম যেন স্ট্র্যাটেজি সাজিয়ে দুপক্ষ, হাত এবং পদ্ম দুপক্ষ তারা যুযুধান, একরকম স্ট্র্যাটেজি। যেমন কংগ্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কংগ্রেস মিছিল করছে বিজয় চক থেকে পার্লামেন্ট পর্যন্ত, গান্ধী মূর্তির নিচে আবার বিজেপির জমায়েত, অর্থাৎ জমায়েত শক্তি প্রদর্শন, এই জায়গা থেকে কেউ কিন্তু সরছেন না। যেভাবে কংগ্রেসের এই উদ্ধত্ত রাহুল গান্ধীর নেতৃত্বে বাড়ছে, যাদের মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রত্যেকটা নির্বাচনে যারা অসহায় অবস্থাতে আছেন, এবং সর্বোপরি তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না, কোনো দুঃখ প্রকাশ করছেন না, তার ঔদ্ধত্য এবং তার শরীরী ভাষা সেই আগের অবস্থানই রয়েছে।
একদিকে বিজেপির অবস্থান, একদিকে কংগ্রেসের অবস্থান, আবার তৃণমূলেরও বিক্ষোভ। বিজেপি এবং কংগ্রেস যে পদ্ধতিতে এই বিষয়টাকে সম্পূর্ণ রাজনৈতিক দিক দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে, আমরা তার সঙ্গে নেই। অমিত শাহ বলেছেন দেশের মানুষের সামনে দাঁড়িয়ে প্রত্যাহার করতে হবে, আর প্রধানমন্ত্রীকে বলবো, তিনি অমিত শাহকে বললেন হয় এটা প্রত্যাহার করুক, নাহলে তিনি ইস্তফা দিন। নাহলে এই বাবা সাহেব আম্বেদকরের বিষয়টি কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াবে।